গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে স্বাগত জানাই। ইফ ইউ আর নিউ হেয়ার, বিগ ওয়েলকাম। আমি তন্ময় অ্যান্ড আই উইল বি ইউর গাইড ফর ইকোনমিক্স। আমরা আজ থেকে একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, সেটা আমরা ইকোনমিক্সের উপরে করব। যেমন কি আমরা জানি, ডাব্লিউবিসিএস এ ইকোনমিক্সের গুরুত্ব যথেষ্ট, এবং বাকি অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলিতেও ইকোনমিক্সকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। আজকের ক্লাসটি বিশেষ কারণ এটি আমাদের প্রথম পদক্ষেপ, এবং আমরা ৩টি মাত্র টপিক নিয়ে আজ আলোচনা করব। এবং আজকের ক্লাসের শেষে আপনি বুঝতে পারবেন ইকোনমিক্স আপনার জন্য কেন দরকার আর কিভাবে আমরা এটা শিখব। তো উইল টক অ্যাবাউট থ্রি ইম্পর্টেন্ট থিংস। সরি, কি কি নিয়ে আলোচনা করব আমরা? হোয়াট ইকোনমিক্স রিয়েলি মিনস ইন সিম্পল এভরিডে টার্মস। ইকোনমিক্সের মানেটা কি, খুবই সাধারণ দিনের ভাষায় বুঝবো সেটা আমরা। সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হলো হোয়াই হোয়াই ইকোনমিক্স ইজ পার্ট অফ দি ডব্লিউবিসিএস এক্সাম। আমাদের এই পরীক্ষাটা ডব্লিউবিসিএস এর, যেটা আমি আগেই বললাম, বাকি এক্সামেও ইকোনমিক্সের যথেষ্ট গুরুত্ব, তবে বিশেষ করে ডব্লিউবিসিএস এর কেন পার্ট রাখা হলো ইকোনমিক্সকে। থার্ড, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর এ ডব্লিউবিসিএস অফিসার টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক্স। তো থার্ড আমরা কি দেখবো, যে আপনি একজন ডব্লিউবিসিএস অফিসার হবেন, তার জন্য আপনি বিভিন্ন রকমের সাবজেক্টস পড়ছেন, ফর এক্সাম্পল হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স আপনি পড়ছেন, কিন্তু আপনাকে ইকোনমিক্স কেন জানতে হবে? তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগছে। তো লেটস গেট স্টার্টেড। প্রথম যেটা টপিক সেটা হলো হোয়াট ইজ ইকোনমিক্স। সব থেকে বেসিক যে প্রশ্নটা আসে ইকোনমিক্স পড়তে গেলে, যে ইকোনমিক্স আসলে কি। তো সহজ ভাষায় বলতে গেলে ইকোনমিক্স হলো এটা বোঝা যে আমাদের কম সম্পদ দিয়ে বেশি চাহিদা কিভাবে পূরণ করা সম্ভব। তো এর যেটা একাডেমিক ডেফিনেশন সেটা হলো, economics is the study of how people, businesses, and governments make choices to use limited resources. এখন লিমিটেড রিসোর্সের মধ্যে কি কি পড়ে, যেমন মানি, ল্যান্ড, টাইম, টু মিট দেয়ার আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড নিডস। তো আমি এখানে কিছু পার্টিকুলার টার্ম দেখতে পাচ্ছি, যে ইকোনমিক্স কথা বলে চয়েসের, আর সেই চয়েসগুলো কি কারণে আমরা নেব, সেগুলো কিছু আমাদের আনলিমিটেড নিডস এবং ওয়ান্টসকে পরিপূরণ করতে। সহজ কথায় একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আপনাকে 500 টাকা দেওয়া হলো, এবং আপনাকে বলা হলো একটি বই কিনুন এবং একটি কলম সাথে। আপনি মেনে নিন যে কলমটার দাম 250 টাকা এবং বইটির দাম হলো 300 টাকা। তো আপনি স্বভাবতই 500 টাকা দিয়ে দুটো জিনিস আপনি কিনতে পারবেন না। এখন ইকোনমিক্স সেই ডিসিশনটা নেওয়া শেখাবে যে আপনি কোনটাকে প্রিয়োরিটি দেবেন। তো ইকোনমিক্স কি বলছে, যে হু আর দিস ডিসিশন মেকার্স। প্রথম হলো ইন্ডিভিজুয়ালস, যেমন একটা সাধারণ মানুষ, ইটস জাস্ট লাইক ইউ অ্যান্ড মি। সেকেন্ড, বিজনেসেস। বিজনেসেস হলো শপ ওনার্স, কোম্পানি, বড় ছোট সেটা বিভিন্ন মাত্রার কোম্পানিগুলো। থার্ড হলো গভর্নমেন্ট। গভর্নমেন্ট কারা? দে রান দ্য কান্ট্রি অর স্টেট, যেমন আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো ইকোনমিক্স কাদের জন্য ইম্পর্টেন্ট? একটা ইন্ডিভিজুয়াল, আমাদের মতো একটা সাধারণ মানুষের জন্য, একটা বিজনেসের জন্য, যেমন ফ্যাক্টরি ওনার্স, কোম্পানিজ যেটা বললাম, তারা কি করে? তারা প্রোডিউস অ্যান্ড সেল করে গুডস অ্যান্ড সার্ভিসেস। থার্ড হলো গভর্নমেন্ট। গভর্নমেন্টের কাজ কি? দে রান দ্য কান্ট্রি অর স্টেট, দে মেক লস, কালেক্ট ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ড মানি অন পাবলিক ওয়েলফেয়ার। তো গভর্নমেন্টকে এটা ডিসিশন নিতে হয় যে তারা একটা রোড বানাবে না সেই টাকার একটা হসপিটাল বানাবে। আর একটা এক্সাম্পল নিই, আপনি যদি চায়ের দোকানে চা বানান, কত টাকায় চা বেচবেন সেটা একটা ইকোনমিক সিদ্ধান্ত। আবার সরকার ঠিক করবে, যেটা বললাম, যে রাস্তা বানাবো না স্কুল বানাবো। আবার ধরুন একজন ব্যবসায়ী, ধরুন আপনি একজন মোবাইলের দোকান দিয়েছেন একটা, এখন আপনাকে ঠিক করতে হবে কোন মডেল আপনি রাখবেন, কত দামে সেটাকে বেচবেন, কতজন কর্মচারী রাখবেন। এগুলো নির্ভর করে ক্রেতারা কি চায় আর কত টাকা দিতে রাজি।
দাম বেশি যদি আপনি রাখেন তাহলে ক্রেতারা স্বভাবতই অন্য দোকানে চলে যাবে। আবার দাম যদি আপনি কম রাখেন তাহলে আপনি সম্ভবত লাভ করবেনই না, বা লাভ করলেও সে মাত্রাটা খুব কম। তাই এই মাঝে যে একটা পয়েন্ট, যেটা আপনি খরচ এবং লাভের ভারসাম্য মেনটেন করবেন, সেটা আপনাকে ইকোনমিক্স শেখাবে। ইকোনমিক্সের কিছু পার্টিকুলার টার্মস আমাদের প্রথমে বুঝে নেওয়া উচিত হবে। তাদের মধ্যে কিছু পড়ে, যেমন নিডস, ওয়ান্টস, রিসোর্সেস, স্ক্যারসিটি। তো প্রথম যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো নিডস। নিডস কি? নিডস হলো আমাদের বেসিক্যালি প্রয়োজন, থিংস উই মাস্ট হ্যাভ টু সার্ভাইভ। একটা মানুষকে বাঁচতে গেলে তাকে কিছু বেসিক প্রয়োজন থাকে। যেমন ধরুন, খাবার না খেলে আমরা বাঁচবো না, এটা একটা নিড। তো এই ধরনের কিছু প্রয়োজন যেটাকে আমাদের মেটাতেই হবে, সেগুলো আমাদের নিড। এক্সাম্পলে কি কি রয়েছে? ফুড, ওয়াটার, ক্লোথস, শেল্টার, বেসিক হেলথ কেয়ার। উইদাউট নিডস উই ক্যানট লিভ এ হেলদি লাইফ। ওই যেটা বললাম, যে আমাদের যদি বেসিক নিডটা পরিপূর্ণ না হয় তাহলে আমরা একটা স্বাভাবিক জীবন বাঁচতে পারবো না। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো ওয়ান্টস। ওয়ান্টস আমাদের ইচ্ছা, নট নিড। নিড যেমন আমাদের প্রয়োজন, যেমন হ্যাঁ, বলতে গেলে বলা যায় যে আমরা ২২শে শ্রাবণ মুভি অনেকেই দেখেছি। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন যে বিরিয়ানি একটা ওয়ান্ট, বা আমাদের একটা চাহিদা, কিন্তু আমাদের প্রয়োজনটা হলো ডাল ভাত, নিড। তো এটা সবথেকে আমার মনে হয় সুবিধার একটা এক্সাম্পল, যে কিছু কিছু জিনিস আমাদের বাঁচতে গেলে প্রয়োজন, আর কিছু কিছু জিনিস আমাদের ইচ্ছা। আহ এখন ওয়ান্টসটাকে দেখা যাক। থিংস উই উড লাইক টু হ্যাভ, মানে আমাদের থাকলে আমরা ভালো লাগবে আমাদের, বাট উই ক্যান লিভ উইদাউট দেম। আমরা এগুলো না থাকলেও বাঁচতে পারবো। একটা এক্সাম্পল নেওয়া যাক। আহ কি এক্সাম্পল নেব? ধরুন, আপনার একটা মোবাইল ফোন। মোবাইল ফোন আপনার একটা জীবনের নিড না, সেটা একটা সরি, একটা প্রয়োজন না, সেটা আপনার একটা চাহিদা। আপনি একটা মোবাইল ফোন না থাকলেও বাঁচতে পারবেন। সেরকম একটা গাড়ি, একটা ব্র্যান্ডেড ক্লোথ, গোয়িং টু এ সিনেমা, একটা মুভি দেখতে যাওয়া, একটা বিচে ভ্যাকেশন। আপনি দীঘাতে না গেলেও আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু আপনি খাবার ছাড়া বাঁচতে পারবেন না, জল ছাড়া বাঁচতে পারবেন না। সো wants are unlimited, and they can change with your age, income, lifestyle and trends. আমাদের যে ইচ্ছা তার কোনো ব্যাপ্তি নেই, এবং সেটা যেমন আমাদের বয়সের পরিবর্তন হয়, ইনকাম লেভেলটা পরিবর্তন হয়, এবং লাইফস্টাইলে পরিবর্তন হয়, সেগুলো চেঞ্জ হয়ে থাকে। একটা মজার বিষয় বলে রাখি, সেটা হলো নিড সবার জন্য এক। আপনারও খাবার দরকার, আমারও খাবার দরকার, কিন্তু ওয়ান্টস আলাদা। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ইচ্ছা থাকে। গ্রামে হয়তো একটা সাইকেল চাই, কিন্তু শহরে সেটা গাড়ি। তাই ওয়ান্ট নির্ভর করে আপনার জীবনযাপন, সংস্কৃতি, এমনকি ট্রেন্ডের উপর। ইকোনমিক আমাদের বোঝাবে এই নিডস এবং ওয়ান্টস গুলোকে আমরা কিভাবে পরিপূর্ণ করতে পারি। পরবর্তী যে টপিক সেটা হলো রিসোর্সেস, যেটা বললাম। রিসোর্সেস আর এনিথিং দ্যাট হেল্প আস স্যাটিসফাই আওয়ার নিডস অ্যান্ড ওয়ান্টস। আমাদের যে নিডস এবং ওয়ান্টস এর যে প্রয়োজন মেটার, যে চাহিদাটা, সেটাকে কে মেটাবে? সেটা মেটাবে রিসোর্স। তো রিসোর্স কি? এই যেমন মনে করো, আমাদের জমি, টাকা, সময়, এগুলো সীমিত। কিন্তু আমরা কি? আমরা চাই আরো কিছু হোক। এর মাঝে আমাদের আসে একটা সমস্যা, যে সমস্যাটাকে আমরা বলি স্ক্যারসিটি, বা আমাদের না থাকাটা। যদি এরকম হতো বিষয়টা, যে আমাদের কাছে অফুরন্ত জমি আছে বা অফুরন্ত টাকা আছে, তাহলে আমাদের কখনো এই নিডস অ্যান্ড ওয়ান্টস টা পূরণ হওয়ার জন্য স্ক্যারসিটি অনুভবটা হতো না। কিন্তু যেহেতু আমাদের কাছে সবকিছুই একটা সীমিত পরিমাণে, এবং সেই সীমিত রিসোর্স দিয়ে আমাদের মানুষের আনলিমিটেড নিডস অ্যান্ড ওয়ান্টস টাকে পরিপূর্ণ করতে হবে। তাই ইকোনমিক্স আমাদেরকে শেখাবে যে একটা লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে মানুষের আনলিমিটেড নিডস অ্যান্ড ওয়ান্টস টাকে যথাযথভাবে পরিপূর্ণ করা যায়। থিঙ্ক অফ লাইক দিস, যে ইউ হ্যাভ 1 hour টু স্টাডি। তোমার ১ টা ঘন্টা আছে পড়ার মতো। এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি অঙ্ক পড়বে না ইকোনমিক্স পড়বে। এখন যেহেতু তোমার কাছে ১ ঘন্টা, তোমাকে ডিসাইড করতে হবে
যে তুমি কোনটা পড়বে। আবার আবার আরেকটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। যেমন মানুন যে আপনার কাছে ১০ বিঘা জমি আছে। আপনি ধান বা গম চাষ করতে চান। আপনি এরকম চান না যে একই সঙ্গে ধান এবং গম চাষ করি। তো যেহেতু আপনার কাছে জমিটা সীমিত, তাই আপনাকে ডিসাইড করতে হবে যে ধান চাষ করলে আমার লাভ হবে না গম। যদি এটা গম চাষ করে হয়, তাহলে আমি ডিসাইড করব যে আমি গম চাষ করব। তাই যেহেতু জমি স্কেয়ার্স বা সীমিত, তাই ইকোনমিক্স আপনাকে ডিসিশনটা নিতে হেল্প করলো যে আপনি ধান চাষ করবেন না গম। আপনি গমটাকে প্রেফার করলেন। এখন রিসোর্স নিয়ে যেটা বলছিলাম, রিসোর্স বিভিন্ন ধরনের হয়। ন্যাচারাল রিসোর্স যেমন ল্যান্ড, ওয়াটার, সানলাইট এগুলো সীমিত। কারো কারো মনে হতে পারে যে সানলাইট কেন একটা সীমিত রিসোর্স বললাম। দেখুন, রাতের বেলা সূর্য থাকে না, দিনের বেলা থাকে। সেকেন্ড হলো হিউম্যান রিসোর্সেস, যেমন ওয়ার্কার্স, টিচার্স, ইঞ্জিনিয়ার্স। আপনি সমাজে অনেক ওয়ার্কার্স দেখবেন, কিন্তু সমাজে স্কিল্ড ওয়ার্কার্স এর সংখ্যাটা খুব কম। যে কারণে ভারতবর্ষের প্রাইভেট সেক্টর তার একটা অন্যতম উদাহরণ। সেখানে ওয়ার্কার্স প্রচুর, কিন্তু স্কিল ডেভেলপমেন্টে মানুষ জোর দিচ্ছে, কারণ স্কিল্ড ওয়ার্কার্স কম। ম্যান মেড রিসোর্সেস যেমন মেশিনস, বিল্ডিংস, টুলস। তো simple words, economics help economics helps us understand how to make the best use of limited resources to get the maximum benefit. ওই যেটা বললাম, পরবর্তীতে দেখা যাক। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো পার্টস অফ ইকোনমিক্স, বা ইকোনমিক্সকে আমরা কি কি পার্টে ভাগ করে থাকি। ইকোনমিক্সকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করে রাখি। সেটা হলো মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। এবারে মাইক্রো ইকোনমিক্স কি বলে সেটাকে আমরা দেখব। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হলো ছোট। আর ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হলো বড়। তো স্বভাবতই মাইক্রো ইকোনমিক্স মানে কোনো একটা ছোট অংশকে নিয়ে আলোচনা করা হবে, এবং ম্যাক্রো ইকোনমিক্স মানে একটা বড় ধারণাকে নিয়ে আলোচনা করা হবে। মাইক্রো ইকোনমিক্স এর সংজ্ঞাতে কি বলা হচ্ছে? ইট স্টাডিজ দ্য স্মল পার্টস অফ দ্য ইকোনমি। তো আমাদের ইকোনমি বলতে অর্থনীতি যে শব্দটা বাংলাতে আমরা ব্যবহার করে থাকি, আমাদের অর্থনীতির যে ছোট একটা পার্ট সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে পড়ে থাকি। লাইক ইন্ডিভিজুয়ালস, মানে আপনাদের মতো বা আমার মতো একটা মানুষ, ফ্যামিলিজ এন্ড বিজনেসেস। তো এইসব ছোট ছোট যে পার্ট একটা সমাজের, একটা মানুষ, একটা পরিবার বা একটা বিজনেস, তারা কেমন করে ডিসিশন নিয়ে থাকে, সেটা একটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। একটা এক্সাম্পল দিই। আহ, আপনি মনে করুন একজন সবজি বিক্রেতা। এখন আপনি দোকানে বিভিন্ন ধরনের সবজি রাখেন, আলু, টমেটো। এখন সেই সবজিগুলিকে কত টাকাতে বিক্রি করলে আপনার লাভবান হবে, সেটা মাইক্রো ইকোনমিক্স ডিসাইড করবে। বা আপনার কোনো একটা কফি শপ আছে, সেই কফি শপে আপনি ডিসাইড করবেন যে আমি এত টাকা দিয়ে কফিটা কিনবো এবং এত টাকায় কফিটা আমি বেচবো। সে কত টাকা ডিসাইড করবে মাইক্রো ইকোনমিক্স। এটা একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করে, একটা বড় অংশকে নিয়ে না। তো microeconomics কি বলছে? It tries to understand how people make decisions in daily life and how prices are set in markets. এখানে যে আন্ডারলাইন যে টপিকটা বলা হচ্ছে সেটা বেসিক্যালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে মানুষ কিভাবে ডিসিশন নেয় তার ডেইলি জীবনে, এবং একটা মার্কেটে কোনো একটা পার্টিকুলার জিনিসের, একটা আইফোনের দাম কেন এত বেশি, সেই দামটা কেন এত বেশি হলো সেটা মাইক্রো ইকোনমিক্স ডিসাইড করে। কারণ মানুষ সেটাকে অ্যাসপিরেশনাল প্রোডাক্ট হিসাবে নেয়। কিছু এক্সাম্পল যেমন দেখা যাক, হাউ এ পার্সন ডিসাইডস বিটুইন বাইং রাইস অর ব্রেড। একটা মানুষকে এটা ডিসাইড করতে হয় যে সে চাল কিনবে না রুটি, বেসিক্যালি গম। তো সেটা ডিসাইড করে মাইক্রো ইকোনমিক্স। বা হাউ এ ভেজিটেবল সেলার সেটস দ্য প্রাইস অফ টমেটোস, যেটা আমি তখনই বললাম। হাউ ডিমান্ড এন্ড সাপ্লাই অর্ক ইন ইউর লোকাল মার্কেট। ডিমান্ড এবং সাপ্লাই একটা বড় টপিক, যেটা নিয়ে আমরা ভবিষ্যতে অনেক আলোচনা করব। কিন্তু মোটামোটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর মানেটা এই যে সমাজে যে কোনো জিনিসেরই প্রতি একটা পার্টিকুলার ডিমান্ড থাকে। কিছু জিনিসের ডিমান্ড প্রচন্ড বেশি, কিছু জিনিসের ডিমান্ড খুবই কম। তো কোনো একটা জিনিসের যদি ডিমান্ড বেশি হয়, স্বভাবতই তার দাম বেড়ে যাবে, এবং কোনো জিনিসের যদি ডিমান্ড কম থাকে, স্বভাবতই সেটার দাম কমে যাবে।
সেরকমই কোনো জিনিসের যদি চাহিদা আ সরি কোনো জিনিসের যদি সাপ্লাই এক্সট্রিমলি বেড়ে যায় এবং যদি মার্কেটে যদি পেঁয়াজ প্রচন্ড বেশি পরিমাণে উৎপাদন হয়, তাহলে মার্কেটে পেঁয়াজের দাম ফল করবে। আবার যদি মার্কেটে পেঁয়াজের দাম পেঁয়াজের উৎপাদন খুব কম হয়, তাহলে পেঁয়াজ প্রচন্ড বেশি দামে বিক্রি হবে। তো এগুলো মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। অ্যাজ এ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কি কিওয়ার্ডস গুলো ইউস করা হয় মাইক্রো ইকোনমিক্স? আ ভয় নেই। মাইক্রো ইকোনমিক্স নিয়ে আমাদের বেশি কাজ না। সেটা আমি পরে বলব। কিওয়ার্ডস গুলো হলো কনজিউমার। কনজিউমার মানে হলো যারা ক্রেতা বেসিক্যালি। প্রোডিউসার যারা বিক্রেতা। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমি অলরেডি বললাম। প্রাইস মানে কোনো একটা পার্টিকুলার মূল্য। কস্ট মানে হলো কোনো একটা জিনিস তৈরি করতে কত টাকা খরচা আসছে। প্রফিট হলো প্রাইস মাইনাস কস্ট। মানে কত টাকায় তুমি জিনিসটাকে বিক্রি করলে আর সেই জিনিসটা তৈরি করতে তোমাকে কত খরচা হয়েছিল, তার ডিফারেন্সটা বেসিক্যালি তোমার প্রফিট। খুবই একটা সাধারণ একটা ইকোনমিক আইডিয়া। So think of it like a microscope. It zooms in on a small thing to study them closely. ওই যেটা বললাম যে একটা রেস্তোরাঁতে কফি শপের কফি বিনস এর কত টাকা দাম হলো সেই বিষয়টাকে ডিপলি অ্যানালাইজ করে একটা পার্টিকুলার মূল্য সেট করা হলো যে না আমরা এত টাকায় কফিটা বিক্রি করতে চাই। পরবর্তী দেখি। পরবর্তী টপিক হলো ম্যাক্রো ইকোনমিক্স। আগে যেটা বললাম যে ম্যাক্রো মানে কি? বড়। ম্যাক্রো লুকস এট বিগ থিংস। সমাজের যে বড় অংশগুলোকে কেন পেট্রোলের দাম বাড়ছে বা চালের দাম কেন বাড়ছে বা এই ধরুন কোভিডের সময় সরকার বেশি টাকা ছাপিয়েছিল তাই ইনফ্লেশন হয়। ইনফ্লেশন মানে বেসিক্যালি মূল্যবৃদ্ধি। তাই জিনিসপত্রের দাম বেড়ে গেল। পুরো দেশের অর্থনীতিতে কিভাবে এগুলোকে প্রভাব ফেলবে। দেশে প্রচন্ড মানুষ আহ অতিরিক্ত মানুষ দেশে আনএমপ্লয়মেন্ট এর শিকার হচ্ছে। তাদেরকে কিভাবে চাকরি আনা যায়। সেই পার্ট গুলো যে বড় যে বিভাগ বিষয়টা সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। তো ম্যাক্রো ইকোনমিক্স কি বলছে? ইট লুকস এট দ্য বিগ পিকচার যেটা আমি বললাম যে বড় পার্ট। ইট স্টাডিজ দ্য ইকোনমি অফ অ্যান এন্টার কান্ট্রি। তো একটা সমগ্র দেশের অর্থনীতি নিয়ে ম্যাক্রো ইকোনমি কথা বলবে। অর ইভেন দ্য ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড সমগ্র পৃথিবী নিয়ে কথা বলবে। যেমন আমরা যেমন বলে থাকি কখনো কিছু শব্দ তুমি হয়তো শুনে থাকবে। ইন্ডিয়ান জিডিপি বা দ্য ইউএস ইকোনমি, দ্য চাইনিজ ইকোনমি, এগুলো সব মাইক্রো ইকোনমি সরি ম্যাক্রো ইকোনমির পার্ট। তো এখানে একটা বৃহত্তর বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড হাউ গভর্নমেন্টস মেক ডিসিশনস, হাউ দ্য কান্ট্রি আর্নস মানি অ্যান্ড হোয়াই প্রাইসেস গো আপ। তো এখানে ম্যাক্রো ইকোনমিতে এটা দেখবে না যে ওই রেস্তোরাঁতে কফি কত টাকায় বিক্রি করছে। ম্যাক্রো ইকোনমিতে এটা দেখবে যে কফির যে টোটাল প্রোডাকশন, সে প্রোডাকশনটা কত হলো। যদি প্রোডাকশন ভালো হয় কোনো একটা বছর, তাহলে নিশ্চয়ই কফি কম টাকায় মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং কোনো বছর যদি কোনো একটা কারণে কফির যদি প্রোডাকশন খারাপ হয়, তাহলে সেটা বেশি টাকায় অ্যাভেলেবেল করতে হবে। এই সমগ্র ডিসিশনটাকে দেখে হলো ম্যাক্রো ইকোনমি এবং সেখানে বড় একটা ভূমিকা নেভায় এক হলো গভর্নমেন্ট, সেকেন্ড এখানে লেখা হয়নি তবে সেটা হলো সেন্ট্রাল ব্যাংকস যেমন ভারতবর্ষে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবারে ম্যাক্রো ইকোনমির কিছু এক্সাম্পল দেখা যাক। হয় প্রাইসেস অফ পেট্রোল অর ফুড আর রাইজিং। তো কোনো একটা পার্টিকুলার দেশে যদি পেট্রোলের দাম বা খাবারের দাম যদি বাড়তে শুরু করে, সেটা একটা ম্যাক্রো ইকোনমিক পার্ট। এই বিষয়টাকে আমরা বলে থাকি ইকোনমিক শব্দে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি। হয় পিপল আর লুজিং জবস, মানুষ কেন চাকরি হারাচ্ছে, এই বিষয়টাকে আমরা কি বলে থাকি আনএমপ্লয়মেন্ট। হাউ মাচ মানি দ্য কান্ট্রি আর্নস ইন এ ইয়ার। একটা দেশ, আমরা যেমন একটা মানুষ হিসাবে টাকা কামাই, সেরকম একটা দেশ আমাদের দেশ ভারতবর্ষ, সেও একটা পার্টিকুলার টাকা একটা বছরে কামায়। সেটাকে আমরা এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব। জিডিপি, জিডিপি আমাদের একটা বড় টপিক। জিডিপি, তো এটা একটা ম্যাক্রো ইকোনমিক টার্ম। হাউ দ্য গভর্নমেন্ট প্ল্যানস ইটস বাজেট। যেমন কি আমরা জানি যে প্রতি বছর বাজেট আসে, কেউ কান্না করে, কেউ আনন্দ পায়। যেমন এবছরে মানুষ খুবই খুশি ছিল যে তাদের ইনকাম ট্যাক্সের রেটের স্ল্যাবটা অনেকটা হাই হয়ে গেছে। তো সেগুলো সব ম্যাক্রো ইকোনমিক পার্ট। তো ম্যাক্রো ইকোনমিক পার্টে আমাদের এই কিওয়ার্ডস গুলোকে মাথায় রাখবো যে জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, ন্যাশনাল ইনকাম, বাজেট,
ট্যাক্স পলিসি এইসব বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করি। ওই সেই টেলিস্কোপে যেমন একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম মাইক্রো ইকোনমিকে, সেরকমই থিংক অফ ইট লাইক এ টেলিস্কোপ। টেলিস্কোপ দিয়ে আমরা কি করি? একটা বড় অংশকে দেখি। ইট হেল্পস আস সি দ্য এন্টায়ার ইকোনমি অ্যাজ এ হোল। তো টেলিস্কোপ দিয়ে আমরা একটু বড় পার্টকে দেখি। আর মাইক্রোস্কোপ দিয়ে আমরা একটা ছোট পার্ট দেখি। নাও যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক WBCS অ্যাসপিরেন্টসদের জন্য। For your WBCS prelims, mains, and interview, focus mainly on macroeconomics. That's where most of the questions come from, like GDP, budget, government scheme, poverty, inflation, etc. তো WBCS প্রিলিমস মেইনস এবং ইন্টারভিউর জন্য আমরা মাইক্রো ইকোনমিক্স পড়বো না, কারণ সেটার আমাদের জরুরি না। আমরা মোস্টলি ম্যাক্রো ইকোনমিক্স পড়বো, কারণ ম্যাক্রো ইকোনমিক্স এর থেকেই আমাদের এক্সামে আসবে। সেটা আমাদের প্রিলিমস হোক, মেইনস হোক, বা ইন্টারভিউ হোক। নেক্সট আমরা কি পড়বো? এখন ইকোনমিক্সের, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমরা ইতিহাস পড়ছি, ভূগোল পড়ছি, কিন্তু ইকোনমিক্সকে আমাদের একটা পার্ট নেওয়া হলো কেন, এবং ইকোনমিক্সটা কেমন ভাবে আমাদের সঙ্গে জড়িত এই এক্সামটাতে? তো দেখা যাক আমাদের যে এক্সামটা প্যাটার্নটা, সেখানে আমরা জানি কি 25 মার্কসের অবজেক্টিভ থাকে পলিটি এবং ইকোনমির ওপরে। তো লিস্ট আমরা আশা করতে পারি একটা ঠিকঠাক পরিমাণ সংখ্যক প্রশ্ন ইকোনমিক্স থেকে প্রতি বছরই আসবে, এবং দিনে দিনে তার গুরুত্বটাও বাড়বে। প্রিলিমস যেটা হয় সেখানে আমাদের কি থাকে? ইট ইনক্লুডস এ সেকশন অফ ইন্ডিয়ান ইকোনমি। ইউ মাস্ট নো বেসিক টার্মস, বেসিক্স লাইক জিডিপি, ইনফ্লেশন। প্রিলিমসে আমাদের যথেষ্ট ভূমিকা আমরা সবাই জানি। মেইনসেও সমানভাবেই যে টপিকগুলো থাকে সেটা হলো ডেভেলপমেন্ট, কারণ তুমি যদি একজন অফিসার হও, তোমার মেইন কাজটাই হবে সামাজিক ডেভেলপমেন্ট। তোমাকে হয়তো ওয়েস্ট বেঙ্গলের যে সিএম, তার সঙ্গে বসে কিছু প্ল্যানিং করতে হলো যে সোশ্যাল ওয়েলফেয়ার কি করে সম্ভব, কিভাবে ইকোনমিক রিফর্ম আনা যায় যাতে বেশি পরিমাণ সংখ্যক শিল্প ওয়েস্ট বেঙ্গলে আসে, এইসব ধরনের কাজ। লাস্ট তুমি যখন ইন্টারভিউ স্টেজে যাবে, ইউ আর এক্সপেক্টেড টু আন্ডারস্ট্যান্ড কারেক্ট ইকোনমিক ইস্যুস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। একজন অফিসারের যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে যে তার রাজ্যে বা তার দেশে কি ঘটছে, সে কিভাবে কাজ চলবে? তো যদিও বা তুমি অপশনালি ইকোনমিক্স না নাও, তোমাকে পড়তে হবে এক্সাম ক্র্যাক করার জন্য ইকোনমিক্স। এটা তো একটা খুবই একটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট, ওই যেটা বলছিলাম যে আমার একটা অন্যতম উদ্দেশ্য ছিল এই ভিডিওটা করার, যে একজন ডব্লিউবিসিএস অফিসারের ইকোনমিক্স যে শুধু পরীক্ষার জন্য পড়তে হবে সেটা না, একটা সাধারণ মানুষ তারও জীবনে ইকোনমিক্স জানাটা জরুরি। ইকোনমিক্স এই কারণেই জানাটা জরুরি যে জীবনে কিছু স্মার্ট ডিসিশন নিতে আমাদের সাহায্য করে ইকোনমিক্স। আমাদের যদি কোনো একটা বিজনেস প্ল্যান থাকে, সেটাকে এক্সিকিউট করার জন্য আমাদের ইকোনমিক্স জানতে হবে। উইদাউট দ্য হেল্প অফ ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি ইউ ক্যানট গো হেড। তো ইকোনমিক্সের একটা ডাব্লিউবিসিএস অফিসারকে কেন জানাটা ইম্পর্টেন্ট দেখা যাক। লাস্ট, গভর্নমেন্টস রোল ইন দ্য ইকোনমি। এখন বেসিক্যালি গভর্নমেন্ট কারা? যারা গভর্নমেন্টের উইং, অ্যাজ এন পার্ট অফ অফিসার। আপনি নিজে একজন গভর্নমেন্টের উইং। তো নিজেকে এখন একটা গভর্নমেন্টের পার্ট হিসেবে কল্পনা করুন। অ্যাজ এ গভর্নমেন্ট আপনাকে ডিসাইড করতে হবে কি হাউ মাচ টু স্পেন্ড অন পাবলিক হসপিটালস অর রুরাল রোডস। অফিসাররা টাকা খরচ করেন, যেমন স্কুল বানাবেন বা রাস্তা, আর স্কিম তৈরি করেন, যেমন কৃষকদের সাহায্য করতে হবে। এইসব বিষয়ের জন্য ইকোনমিক্স আমাদের জানাটা জরুরি। ইকোনমিক্স আমাদের একটা বেটার ডিসিশন মেকিং এ এখানে হেল্প করে। প্ল্যানিং অ্যান্ড পলিসি মেকিং, ওই যেটা বললাম যে ক্রিয়েটিং এ পোভার্টি অ্যালিভিয়েশন স্কিম, গরিবি হাটাও যোজনা আপনি একটা আনতে চলেছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য। আপনাকে বেসিক্যালি প্রথমে এটা জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ গরিব। আপনার কাছে যদি এটাই না জানা থাকে যে ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ গরিব, তাহলে আপনি গরিবি কি করে হাঁটাবেন? আপনি কল্পনা করতে পারেন না যে এখানে সংখ্যাটা হবে 50 লাখ, দেখা গেল সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি 70 লাখ। তো আপনি ইকোনমিক্স উইথ দ্য হেল্প অফ স্ট্যাটিস্টিক্স আপনাকে সেই সাহায্য করবে সংখ্যাটাকে মাপার জন্য, যে না, এত মানুষের অ্যাকচুয়ালি আমাদের সাহায্যের জরুরি, এবং এইভাবে আমরা এই বিষয়টা করতে চাই। তো বা আরেকটা এক্সাম্পল নিই,
ধরুন আপনি একটা জেলার একজন অফিসার বা একজন বিডিও, সেটাই মেনে নিন। সরকার আপনাকে ৫০ কোটি টাকা দিয়েছে উন্নয়নের জন্য। আপনাকে ঠিক করতে হবে নতুন হসপিটাল বানাবেন বা কিছু পুরনো স্কুল আপনি মেরামত করবেন, না কৃষকদের জন্য সেচ ব্যবস্থার উন্নত করবেন। প্রত্যেকটারই খরচ থাকে না? ইকোনমিক্স আপনাকে সাহায্য করবে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। একটা কাজ করতে গেলে অনেক সময় অন্য আরেকটা কাজকে আমাদের ছাড়তে হয়। যেটাকে আমরা ইকোনমিক ভাষাতে কিছু সময় বলে থাকি অপরচুনিটি কস্ট। এই যেমন আপনি একটা পার্টিকুলার এক্সামের জন্য যদি সময় দিয়ে থাকেন, আপনি অন্য একটা এক্সামের জন্য সময় দিতে পারবেন না। বা সেই সময়টাতে আপনি যখন পড়ছেন, তখন হয়তো আপনি একটা গিটারে ক্লাস করতে পারতেন। তো এইগুলোকে বলে অপরচুনিটি কস্ট। ইকোনমিক্স আপনাকে সেই স্মার্ট ডিসিশনটা নিতে সাহায্য করে। যাই হোক, যেটা বলছিলাম যে এই পভার্টি এলিভেশন স্কিমটার জন্য যেটা রিকোয়ারমেন্ট, হাউ টু মেজার পভার্টি, যে কতটা পভার্টি আছে সেটাকে মাপন করা এবং চুজ দ্য রাইট পিপল টু হেল্প। এবং আপনি যখন আপনারা যখন মেজারমেন্ট করে নিলেন যে ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি ৭০ লাখ মানুষ আছে যারা গরিব, তাদেরকে আপনি কিভাবে হেল্প করবেন, সেটা আপনাকে ইকোনমিক্স শেখাবে। থার্ড, ডেটা রিডিং অ্যান্ড অ্যানালাইসিস। এই ছবিটা পেছনে যেটা আপনি দেখতে পাচ্ছেন, একটা বার চার্ট ইউজ করা হচ্ছে। এগুলো বেসিক্যালি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। তো এই ডেটাগুলো পড়ার জন্য ইকোনমিক্স আপনাকে হেল্প করে। নতুন ট্রেনিং, সাপোজ আপনি একটা হিসাব করলেন যে একটা পার্টিকুলার এরিয়াতে প্রচন্ড বেশি পরিমাণে মানুষ আনস্কিলড, যে কারণে তারা চাকরি পেতে পারছে না। এখন আপনি ডেটা অ্যানালাইসিস করে দেখলেন যে এদের মধ্যে যদি আমি 30% মানুষকে কোনো একটা পার্টিকুলার ট্রেনিং এ স্কিল ট্রেনিং দিতে পারি, তাহলে আমি এদেরকে একটা এমপ্লয়েবল হিসাবে ঘোষণা করতে পারি। এই ডেটাটার উপরে কাজ করাটাও আপনাকে ইকোনমিক্স শেখাবে। তো ইউজিং আনএমপ্লয়মেন্ট ডেটা টু প্রপোজ এ নিউ স্কিল ট্রেনিং প্রোগ্রাম। লাস্ট নট দ্য লিস্ট, ডিজাস্টার অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। সকলেই জানি ডিজাস্টার বলে আসে না, যখন তখন আসে। গিভিং এ ক্রপ লস সাপোর্ট টু ফার্মার্স আফটার ফ্লাড। মাঝে, মাঝে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন রকম আ বাহ্যিক সমস্যা থেকে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমফান এসছিল, আইলা এসছিল, আমরা সবাই জানি। আ ধরে নিন আপনি একটা পার্টিকুলার জেলাতে একজন বিডিও অফিসার। এখন সেখানে আমফানের সময় কৃষকদের সমগ্র যে ফলন সেটা নষ্ট হয়ে গেছে। এখন আপনাকে ওয়েস্ট বেঙ্গলের সিএম বলল যে আপনি এদেরকে একটা হেল্প করার জন্য একটা মেজারমেন্ট করুন। তখন আপনাকে ওই ডিজাস্টার ম্যানেজমেন্টটা করার জন্য, ওই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য একটা ইকোনমিক্যাল একটা আইডিয়া থাকা দরকার যে আমি এত মানুষকে এইভাবে সমান পরিমাণে হেল্প করতে পারি। তো যাই হোক, অনেক কথা হলো। লাস্ট যেটা দেখে নেব যে আমরা ভবিষ্যতে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের ইকোনমিক্স এর যে সিলেবাস সেখানে বেসিক্যালি থাকবে হলো কিছু কনসেপ্টস অফ ইকোনমিক্স, যেটা মাইক্রো ইকোনমিক্স না, মোস্টলি ম্যাক্রো ইকোনমিক্স এরই পার্ট হবে। ইকোনমিক গ্রোথ, ডেভেলপমেন্ট, হিউম্যান ওয়েলফেয়ার, এগুলো ভয় নেই, আমরা ভবিষ্যতে সব নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি অ্যান্ড রিফর্মস, আমাদের যে অর্থনৈতিক ইতিহাস এবং কেমন করে রিফর্ম গুলো এসেছিল সেটা। এগ্রিকালচার অ্যান্ড ফুড ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, মানি, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আমাদের যে ব্যাংকিং সেক্টরটা এবং ফাইন্যান্সিয়াল সেক্টর। ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট, এক্সটার্নাল সেক্টর অ্যান্ড ট্রেড। একটু কঠিন লাগলো শব্দগুলো শুনতে, অ্যাকচুয়ালি খুব মজার। খুবই সহজ ভাষাতে আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল মার্কেট বেসিক্যালি আমাদের যেটা বোঝায় সেটা হলো স্টক মার্কেটটাকে, এবং যে ইকোনমি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো। তো এখানেই আজকে শেষ মোটামুটি। আহ, আর কি বলার। আমি তন্ময়। আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, এটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আমরা আপনাদেরকে পাশে পেতে চাই। আমরা এক্সট্রিমলি ভালো কাজ করব। আমরা খুব তাড়াতাড়ি একটা মক টেস্ট আনতে চলেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবং প্লিজ বি উইথ আস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।